মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। করিডোর নিয়ে কানামাছি খেলছে সরকার, মন্তব্য রিজভির। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন কাল বিকেলে। আগে টিভি চ্যানেল পেত রাজনৈতিক আনুগত্যে, মন্তব্য কমিশন প্রধানের। গণমাধ্যমের সংস্কারে রাজনৈতিক ঐকমত্যে জোর তথ্য উপদেষ্টা। রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। সংস্কার নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার পরামর্শ 12 দলীয় জোটের। এবং ইসরায়েলি বিমানবন্দরে আবারও হুথিদের মিসাইল হামলা। গাজায় রাতভর আগ্রাসনে নিহত 39 ফিলিস্তিনি, অনাহারে মৃত্যু আরও 57। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকব আমি তানজিম শাফিন। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাফ জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, তখনও মিয়ানমার সীমান্ত দিয়ে বন্ধ করা যায়নি অনুপ্রবেশ। প্রতিদিন গড়ে প্রায় 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সব মিলে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিইউপি অডিটোরিয়ামে। মূল প্রবন্ধে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান তুলে ধরেন গত 16 বছরে রাখাইনে কিভাবে আরাকান আর্মি প্রভাব বিস্তার করেছে এবং কোন প্রেক্ষিতে রোহিঙ্গাদের বিতাড়িত হতে হয়েছে। বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। প্রবন্ধে রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপও তুলে ধরেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে বাংলাদেশকে। জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার পাশাপাশি বহুমাত্রিক কৌশলগত যোগাযোগেরও পরামর্শ তার। And if we look into the roadmap, the first one is, of course, we have to have political consensus in both sides of the border about Rakhine stabilization and repatriation, where international resources, national resources are very important. সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই, যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। History says that such a problem has never been resolved peacefully. Such problems have always been resolved through conflict. Look at 71 in Bangladesh. Defeat of the Pakistan army. That's how the issue was resolved. Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? সবশেষে কথা বলেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। তিনি সাফ জানান, মানবিক করিডোর নিয়ে কারো সাথে কোনো চুক্তি হয়নি। When the Arakan Army flag was raised on the Myanmar side of our border, and we realized immediately that a new neighbor is rising, we have to manage our borders. It doesn't matter who is on the other side. It's our border, and we are responsible for its protection to make it secure and safe. বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই ভারত প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। If we indeed run a proxy war on behalf of America, who is not going to be affected? China. Why isn't China saying anything? Why this information is coming from another place? We say something in Bangla. বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করবার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিল।
নাইম আবির, এখন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল সংস্কারের পক্ষে, তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন মানবিক করিডোর নিয়ে জনগণের সাথে কানামাছি খেলছে সরকার। দলের আরেক নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন বাংলাদেশে নির্বাচন কবে হবে সে বিষয়ে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, সেক্ষেত্রে দ্রুত রোডম্যাপ দেওয়ার কথা জানিয়ে আসছে দলটি। তাতে সমালোচনা হচ্ছে নানা মহলে। সেই সমালোচনার উত্তরে সোমবার প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, হাসিনার মতো ক্ষমতায় যেতে চায় না বিএনপি, তাদের চাওয়া কারচুপি মুক্ত একটি নির্বাচন। তারেক রহমান কিন্তু ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না। সংস্কার হবে আমার ভোট আমি দেব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে, সেই সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয় সারা বাংলাদেশের ৭৫% মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। প্রেস ক্লাবে অন্য আরেকটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, করিডোর নিয়ে জনগণের সঙ্গে কানামাছি খেলছে সরকার, তাতে সন্দেহ বাড়ছে। নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি। করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা পড়ছেন। আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আপনারা তো সেই শেখ হাসিনার মতোই দেখছি। আপনাদের কোনো প্রতিবাদ নেই, আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই, এবং এইটা করলে আমাদের বিকল্প কি, এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত। আর দুপুরের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনৈতিক বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, তো সেটা সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ান না, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। এদিকে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল সংস্কারের পক্ষে, তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই, অথচ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমরাই আপনার একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গেছি, আমরাই আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি। এগুলো বাস্তবতা। তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। এ সময় তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। 6 মে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো থেকে সোমবার বিকেল 4:10 দেশের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের বিমানটি। এদিকে বিমানবন্দর এলাকায় যানজট এড়াতে জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান দলের মহাসচিব। যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তবে রাজনীতিতে তিনি কতটা সক্রিয় হবেন তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চিকিৎসা নিয়ে 4 মাস পর লন্ডন থেকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেরার পথে তার সফরসঙ্গী থাকবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান এবং ডাক্তার AZM জাহিদ হোসেন।
তবে বাংলাদেশ বিমান নয়, কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ তারাও আপনারা আসছেন, একই সঙ্গে তারাও আসবেন। আপনার বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানেরটা 11টা ছিল, দুপুর 11টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে কখন আসবে। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের আশা, খালেদা জিয়ার দেশে ফেরা রাজনৈতিক আন্দোলনকে নতুন করে শানিত করবে। নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা বাংলাদেশে অচিরেই যাবেন আগামীর বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের ভোটের অধিকারের বাংলাদেশ, যে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ও আর্থারাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন তিনি। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদও উদযাপন করেছেন তিনি। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মায়ের সাথে ছেলে তারেক রহমানের দেশে ফেরা হচ্ছে না। উনি বাংলাদেশে যাচ্ছেন এবং আমরা এতদিন আমরা যদিও ওনার চিকিৎসা, কিন্তু আমরা একটা আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আমাদের মাঝে আছেন। কিন্তু আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন শূন্যতা ফিল করছি বা করব এখন থেকে, যে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, এখন উনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। খালেদা জিয়া তার সরব উপস্থিতিতে দেশের রাজনীতির গতিপথকে কতটা প্রভাবিত করবেন তার পুরোটাই নির্ভর করছে শারীরিক সুস্থতার উপর। বিএনপি নেতাকর্মীদের আশা, আগামীর বাংলাদেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে খালেদা জিয়ার দূরদর্শী দিক নির্দেশনা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। 2018 সালে তৎকালীন আওয়ামী আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন। কোভিড-19 মহামারীর সময় বিশেষ বিবেচনায় কারামুক্ত হন খালেদা জিয়া। এখন যুক্তরাজ্য। আগের চেয়ে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ উন্নতি করলেও দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ গভীর উদ্বেগজনক, এমন মন্তব্য করেছেন এবং মন্তব্য উঠে এসেছে তথ্য যৌথ প্রতিবেদনে। ইউনেস্কো এবং ঢাকা সুইডেন দূতাবাস ও টিআইবির যৌথ একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য উঠে এসেছে এবং তথ্য উপদেষ্টা সেখানে বলেন, গণহারে মামলা আর মব সৃষ্টি স্বৈরাচারের শাসনামলে ক্ষোভের বহিঃপ্রকাশ। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সুপারিশ জমা দেয়া হলেও সরকারের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া মেলেনি। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ উন্নতি করে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 149তম। এই উন্নতিতে বাহবা পাওয়ার যোগ্য হলেও দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ উদ্বেগজনক। ইউনেস্কো, ঢাকার সুইডেন দূতাবাস ও টিআইবির এক যৌথ গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রোববার রাজধানীর টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ব্রেভ নিউ বাংলাদেশ নামে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে গণমাধ্যমের মালিক ও কর্মীরা বর্তমান গণমাধ্যমের অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। এই যে রিফর্মের সরকার করেছে, এগুলো এক্সিকিউট করার দায়িত্ব সরকারের। এখন এরকম কোনো সুপারিশ কি ওনারা করতে পারেন কিনা, যে আমাদের সংবাদপত্রগুলি যদি মেয়ে সাংবাদিকদেরকে নিয়োগ দেয় তাহলে তারা কিছু ক্ষেত্রে ইনসেন্টিভ পাবে। এটা করলে আমার মনে হয় মেয়ে সাংবাদিকদের ভিজিবিলিটি একটু পত্রপত্রিকায় বাড়তো। জাতীয় পরামর্শ সভা ডেকে সংস্কার বাস্তবায়নে স্টেক হোল্ডারদের মতামত নেওয়া, এই কাজটা অ্যাটলিস্ট সংস্কার না হোক বা না হোক, আলোচনাটা যদি শুরু হয় তাহলে সরকারের উপরও একটা প্রেশার তৈরি হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেয়া হয়েছিল। বলেন, কমিশনের সুপারিশ জমা দেয়া হলেও সরকারের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া মেলেনি। 5 আগস্টের পর ঢালাওভাবে 166 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা বৈরী পরিবেশের সৃষ্টি করছে। গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর
পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি। 5 সপ্তাহ চলে গেছে, এখন বোধহয় 6ষ্ঠ সপ্তাহ চলছে। এখনো পর্যন্ত সরকারের দিক থেকে খুব বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এটা এখনো দৃশ্যমান না। আলোচনায় অংশ নিয়ে 5 আগস্ট পূর্ববর্তী কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হওয়া সহ বর্তমান সময়ে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। বিশেষ করে মবের মাধ্যমে সাংবাদিকতায় ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে করেন তারা। একটি খবর দৈনিক যুগান্তরে প্রকাশ হয়েছিল আমারই করা। এর পরিপ্রেক্ষিতে আমাকে এই হুমকিও শুনতে হয়েছে যে তাদের কাগজে, তাদের মিডিয়ায় আমার বিরুদ্ধে নিউজ হবে। টিআইবির এই রুমটা এসে আজকে যে কথাটা বলতে পারছে, এই কথাটা বলার রাষ্ট্রীয় কোনো জায়গা নাই। স্টেপ দেই। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত 15 বছরে মানুষের ক্ষোভের কারণে মামলা ও মব হচ্ছে। গণমাধ্যমের সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য জরুরি বলেও জানান তিনি। আর অংশীজনদের সাথে নিয়ে যেন সংস্কার করা হয় সেদিকে জোর দেন টিআইবির নির্বাহী পরিচালক। আপনার কাছে অনুরোধ যে আপনারা এটা প্রতিটা আইন করার ক্ষেত্রে, যদিও রিফর্ম কমিশনের পক্ষ থেকে খসড়া যে দুটি করা হয়েছে সেগুলো তো আমরা ধরেই নিব যে বেসিক হিসাবে, কিন্তু এরপরেও আপনারা যখন যে আইনগুলো করবেন মিডিয়া রিফর্মের সাথে সংক্রান্ত, সেগুলো যেন অংশীজনদেরকে সম্পৃক্ত করে করা হয়। আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরো বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগ্যাল লুপহোলস আছে কিনা। আমরা এই সম্প্রচার নীতিমালাটা হয়তো ফাইনালাইজ করার চেষ্টা করব খুব শীঘ্রই। আলোচনায় অংশ নেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকার সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূতরা। তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীতে সাংবাদিকতায় বিভিন্নভাবে সাহায্য করলেও এর অসৎ ব্যবহার চ্যালেঞ্জ তৈরি করবে। কালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। গণমাধ্যমে কথা বলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত থাকতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপ কমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নাহিদ ইসলাম আরও বলেন, নির্দিষ্ট গণমাধ্যমের উপর কেন সামাজিক ক্ষোভ সেটা বিশ্লেষণ করতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এ সময় তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। মিডিয়ার ভেতরের ফ্যাসিজম দূর করে গণমাধ্যমকে আরও পেশাজাত হওয়ার আহ্বান জানান বক্তারা। এই অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচুর মিস ইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত। আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে। খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। শুধু জাতীয় ঐকমত্য কমিশন এককভাবে ঐকমত্য তৈরি করতে পারবে না, তাই রাজনৈতিক দলগুলোকে মত তৈরিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি কথা বলেন। এরপর প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে ব্রিফিংয়ে 12 দলীয় জোটের নেতারা বলেন, 166টি সুপারিশের মধ্যে 48টিতে দ্বিমত রয়েছে তাদের। 25 বছরের নিচে এমপি নির্বাচন করা যাবে না এবং ভোটার হতে নির্বাচন কমিশনের 17 বছর বয়সের সুপারিশের বিপক্ষে তাদের অবস্থানের কথা জানান 12 দলীয় জোট। এ সময় কালক্ষেপণ না করে দ্রুত ও যথাসময়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আহ্বান জানান তারা।
সেই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কারের ব্যাপারে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় দলটি। দুপুরের পর বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার তারা সবাই মিলে একটি অবাধ, নিরপেক্ষ এবং দ্রুত জনগণের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আজকের আলোচনায় এ কথাটি আমরা সমধিক গুরুত্বের সাথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হচ্ছে মঙ্গলবার। রোববার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ জানায়, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায় দেন। 21 নভেম্বর এই মামলার খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। রাজধানীতে সড়ক দুর্ঘটনার উৎসে নতুন করে যোগ হয়েছে ব্যাটারি চালিত রিকশা, যার দৌড়াতে হিমশিম ট্রাফিক পুলিশের অবস্থা। সুনির্দিষ্ট আইনি কাঠামো না থাকায় প্রধান সড়কে এই রিকশা যেন আতঙ্কের আরেক নাম। এমন অবস্থায় 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি সহ মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিরাপদ সড়ক আন্দোলন। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। নীলক্ষেত মোড়, পুরো সড়ক যেন ব্যাটারি রিকশার দখলে। পায়ের উপর পা তুলে সড়কের রাজত্ব করা চালকেরা যেন অদম্য। তাই তো তাদের দ্বারা সৃষ্ট যানজট কমাতে আপ্রাণ চেষ্টা ট্রাফিক পুলিশের। তবু যেন নিয়ম না মানার বালাই বাংলার টেসলা খ্যাত এই বাহনের। তাই তো হিমশিম খাচ্ছেন 4 জন পুলিশ সহ ট্রাফিক পুলিশের সহায়ক 5 শিক্ষার্থী। আইন তো মানেই না, এরা হুটহাট চলে আসে আর লাগাই দেয়। যেমন ধরেন আমার পায়েও লাগাই দেয়, সেফটি শু পরা থাকে। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তাদেরকে রেসপেক্ট করে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে দিয়েছি। মানে তাদের যে অবস্থা, তারা কোনো ব্রেক যে ধরে, তাদের ব্রেকও ভালো না। এখনও সুনির্দিষ্ট আইনি কাঠামোর আয়তায় না থাকায় প্রধান সড়কে ব্যাটারি রিকশার বেপরোয়া বিচরণ নিয়মিত দৃশ্য। আর চালকদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা বেশি। দ্রুতগতির জন্য বাধ্য হয়েই চড়তে হচ্ছে নগরবাসীকে। অন্যদিকে জনপ্রিয়তা কমেছে পায়চালিত রিকশার। অটো রিক্সাগুলো তারা ওভার স্পিডে গাড়ি চালায়, আর এরা আসলে কম্পিটিশন করে। চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে। এমন অবস্থা আমাদের ভারতে নাই, তা ওরা 50 টাকা ভাড়া দেখা যায়, 30 টাকাও যায়। সিঙ্গেল মানতেছে না, ডাইনিবাম মানতেছে না, ওরকম মতন ওরা ইচ্ছাদি মতন চলতেছে ভাই। হুট করে বাঁকা করে টার্ন করে, যে কোনো সময় ঘুরায় দেয়। পিছনে একটা গাড়ি দেখে না যে এটা গতি কত আছে। আমরা তো কর্ম করে খাচ্ছি, চুরি ডাকাতি করে খাচ্ছি না তো আমরা, তাহলে আমাদের বন্ধ করবেন কে? পাঁচপাতি আনা বন্ধ দেন, ব্যাটারি আনা বন্ধ দেন, এমনি বন্ধ হয়ে যাবে। যদি এগুলো বন্ধ করে দেয় তো এগুলো সম্পূর্ণ লোকগুলো বেকার থাকে। এই লোকগুলো কোথায় যাবে? কি সরকারের বাড়িতে? দেখে কে বলবে এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের মূল ফটক। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশের পথটুকুও বন্ধ করে দিয়েছে এসব অটোরিকশা। রোগ সারাতে এসে এখান দিয়ে প্রবেশের সময় ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন রোগীরা।
এদিকে আগামী 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি সহ মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক আন্দোলন। ব্যাটারি চালিত অটোরিকশা সড়কে ঘাতক হয়ে উঠেছে উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান। অতি দ্রুত অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা। আইনিভাবে পদক্ষেপ না নিলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা এই অটোরিকশা চালকদের বিরুদ্ধে দুর্বারভাবে আন্দোলন গড়ে তুলব। আগামী 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। 7 দিনের মধ্যে সুরাহা না হলে অটোরিকশা বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। নকশা বহির্ভূত ভবন নির্মাণ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজারে বেশ কয়েকটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজুক। রোববার বেলা 11টার দিকে অভিযান শুরু হয়। এ সময় 2টি ভবনে আবাসিক অনুমোদন নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় 2টি ভবনের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়। একই সাথে নকশা বহির্ভূত ও রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে আরেকটি ভবন মালিককে 3 লাখ টাকা জরিমানা করা হয়। যদিও ভবন কর্তৃপক্ষের দাবি, রাজুকের অনুমোদন নিয়েই দীর্ঘ কয়েক দশক ধরে বসবাস ও ব্যবসা করছে তারা। হঠাৎ করে এমন অভিযানের ফলে ব্যবসায় পুঁজি হারানোর শঙ্কা প্রকাশও করেছে অনেকে। তবে রাজুক বলছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান করেছেন তারা। ব্যবসায়ীরা ভবনের নকশার যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন বলে জানান ম্যাজিস্ট্রেট। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু নারীর বিষয়ে মন্তব্য করা হয়নি। দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক থাকার পর কোনো নারী যদি বলে যে পুরুষটি প্রতিশ্রুতি রাখেনি এবং মামলা করে, তবে সেটা এই আইনে শাস্তির আওতায় পড়বে। এমনকি বিবাহিত বা অবিবাহিত নারী পুরুষ কিনা তাও আইনে উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একজনকে দায়ী করে আইন করা অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী কমিশনের সুপারিশ বাতিল, কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। নারী কমিশন নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ করেছে। বহু বিবাহ বন্ধের সুপারিশও ধর্মবিরোধী। তাই এই কমিশনের সুপারিশ বাতিল চায় রিটকারী। যৌনকর্মীকে স্বীকৃতির ব্যাপারে রিট আবেদনে আপত্তি জানানো হয়েছে। সোমবার রিট আবেদনের উপর শুনানির জন্য বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা কথা জানিয়েছেন আইনজীবী। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না। রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। এর আগে 21 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকা আফতাবনগর আবাসিক বসতি হওয়ায় পশুর হাটের ইজারা বাতিল চেয়ে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এর আগেও 2 বছর আফতাবনগর পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
এবারে দেশের বাইরের খবর। এবারে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা করল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও ইয়েমেনে মার্কিন হামলার প্রতিবাদেই তাদের এ হামলা বলে দাবি বিদ্রোহী গোষ্ঠীটির। এদিকে গাজায় শনিবার রাতভর ইসরায়েলি হামলায় 3 নবজাতক সহ নতুন করে প্রাণ গেছে আরও অন্তত 39 ফিলিস্তিনের। এছাড়াও অনাহারে প্রাণ গেছে আরও 57 জনের। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলকে যেখানে কেউ চোখ রাঙানোর সাহস পাচ্ছে না, সেখানে তেল আবিবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। স্থানীয় সময় রোববার সকাল 10:30টার দিকে ইসরায়েলি বিমানবন্দরে হামলা চালায় হুথিরা। মুহূর্তেই বিকট শব্দ ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিমানবন্দর এলাকা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ারপোর্টের ভেতরে কিছু অংশ। এ নিয়ে গত এক সপ্তাহে 4 বার ইসরায়েলে হামলা চালালো হুথিরা। প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ইসরায়েলে হুথির মিসাইল হামলা তাদের আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে কতটা বিপদে ইসরায়েল। হুথিদের চালানো এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। যারা ইসরায়েলের ক্ষতি করবে তাদের কেউ রক্ষা পাবে না বলেও হুমকি তার। ইসরায়েলে হুথিদের হামলার মধ্যেও গাজায় থেমে নেই আইডিএফ এর আগ্রাসন। খান ইউনিস সহ গাজার বেশ কিছু শহরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের, যার বেশিরভাগই শিশু ও নারী। শুধু গুলি ও বোমার আঘাতেই ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল বিষয়টি তা নয়। ইসরায়েলিদের অত্যাচারে খাবার ও পানি না পেয়ে ধুকে ধুকে মরছে ফিলিস্তিনের মানুষ। গেল 1.5 মাসের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না তেল আবিব। এতে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে গাজার লাখ লাখ মানুষ। অনাহারে এরই মধ্যে 1/2 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসনের পদত্যাগের দাবি জানান তারা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। এবারে খেলার খবর। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন দাস। সহ অধিনায়কত্ব করবেন শেখ মাহাদি। রোববার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পৃথক 2টি টি-20 সিরিজের জন্য দল ঘোষণার আগে জানিয়েছে বিসিবি। 16 সদস্যের দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, পেসার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। এছাড়া দলে আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম সাকিব। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আফিফ, মিরাজ ও রিপন মণ্ডল। 17 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মুস্তাফিজের পরিবর্তে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ। সিরিজের কোচ মিজানুর রহমানের লক্ষ্য পাইপলাইন জাতীয় দলের জন্য ক্রিকেটার প্রস্তুত রাখা, আর অধিনায়ক সোহান চান সিরিজ জিততে। বিস্তারিত দেখুন আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। বাংলাদেশ এ দল যেন জাতীয় দলেরই ছায়াদল, অথচ নিউজিল্যান্ড স্কোয়াডের প্রায় সবাই অচেনা। শেষ মুহূর্তে মুস্তাফিজের নাম সরিয়ে নেওয়া হলেও কাটার মাস্টারের স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজের টেস্ট খেলা খালেদ আহমেদ। তরুণদের রেখে কেন জাতীয় দলের খেলোয়াড়দেরকেই প্রাধান্য দেয়া হলো, এ দলের কোচ মিজানুর রহমান অবশ্য সেই ব্যাখ্যা দিয়েছেন। ন্যাশনাল টিমের অনেকটা যারা অন এন্ড অফ আছে তারাই খেলছে, সো এইটাই হওয়া উচিত যে আমরা এরকম পারফর্ম করতে চাই যাতে আমরা আমাদের ন্যাশনাল টিমকে আমরা কিছু প্লেয়ার এখান থেকে রেডি করে রাখতে পারি যে কোনো সময় ন্যাশনাল টিমে প্রয়োজনে তারা সেই সার্ভটা করতে পারে।
জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের পারফরমেন্স দেখতে মূল দলের হেড কোচ ফিল সিমন্সও ইতিমধ্যেই হাজির হয়েছেন সিলেটে। এ দলের কোচ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। টাইগার টিমের ক্যারিবীয় কোচের পরামর্শেই এ দলের পরিকল্পনা সাজাবেন বলে জানিয়েছেন তিনি। উনি আসছেন, প্রথম ম্যাচটা দেখবেন, সো হয়তো ইতিমধ্যে আমাদের কথা হবে ওনার কি চাওয়া বা কি সাজেশন, তার আদলেই তো আমরা যারা নিচে যারা কাজ করতেছি তারা তার কমান্ড শুনবো এবং তার টিমটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কোচদের লক্ষ্য ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স হলেও এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য দলগত পারফরমেন্সকেই গুরুত্ব দিচ্ছেন। আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম, টিম হওয়াটা অনেক বেশি জরুরি এবং হ্যাঁ যেটা বলছেন পার্টিকুলার একটা টিমে আমরা খেলেছি, বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই এবং যেটা আমি সবসময় বলি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়ে কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সোমবার নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নামবে সোহানরা। ওয়ানডে সিরিজ শেষে দুটি 4 দিনের ম্যাচেও মুখোমুখি হবে দুদল। আরিফুল ইসলাম সাহাব, এখন বিকেল শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। আগে টিভি চ্যানেল পেত রাজনৈতিক আনুগত্যে মন্তব্য কমিশন প্রধানের। গণমাধ্যমের সংস্কারে রাজনৈতিক ঐকমত্যে জোর তথ্য উপদেষ্টার। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। করিডোর নিয়ে কানামাছি খেলছে সরকার, মন্তব্য রিজভির। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন কাল বিকেলে। রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলকেই ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। সংস্কার নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার পরামর্শ 12 দলীয় জোটের। এবং ইসরায়েলি বিমানবন্দরে আবারও হুথিদের মিসাইল হামলা। গাজায় রাতভর আগ্রাসনে নিহত 39 ফিলিস্তিনি, অনাহারে মৃত্যু আরও 57 জনের। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।